বন্ধুরা, আপনি হয়তো শুনে থাকবেন যে চায়নার মানুষ প্রায় সব ধরনের প্রাণীর মাংসই খায়, কিন্তু মানুষ যে মানুষের মাংস খেতে পারে সেটা হয়তো আপনার ধারণার বাইরে ছিল। বিশেষ হচ্ছে না, বিশ্বাস না হবারই কথা। তবে এই ভিডিওটি দেখলে আপনার চোখ খুব চরকগাছ হয়ে যাবে। সাধারণত যারা গ্রামে গঞ্জে বসবাস করে তারা যোগ দেখে থাকে, তবে আপনি শুনলে হয়তো অবাক হবেন যে চীনের মানুষজন এই জীবন্ত যোগকে স্যুপ বানিয়ে খেয়ে থাকে। চায়নার মানুষজন বিশ্বাস করে এই যোগ দিয়ে মানুষের যৌবন ফিরিয়ে আনা যায়। এমনকি চায়নাতে সাপের রক্ত দিয়ে এক বিশেষ ধরনের ওয়াইন তৈরি করা হয়। যেই সাপটি যত বেশি বিষাক্ত হয় সেই সাপ তত চড়া মূল্যে বিক্রি হয় চায়নাতে। চীনের ফার্মের মধ্যে এমন এক প্রজাতির মাছ চাষ করা হচ্ছে যা তাদেরকে তরুণ এবং যৌবন ফেরাতে সাহায্য করে। তাছাড়াও ফ্যাক্টরিতে তৈরি হওয়া এমন কিছু অদ্ভুত এবং ভয়ানক জিনিস সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেগুলো হয়তো আপনি বাস্তবে তো দূরের কথা সিনেমাতেও দেখেননি। আজকের ভিডিও আপনাকে একেবারেই অবাক করে দেবে। পুরো ভিডিওটি দেখে আপনি এমন সব তথ্য জানবেন যেগুলো আপনি সিনেমাতেও দেখেননি। চলুন শুরু করা যাক। সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে একটি খাবারের রেস্টুরেন্ট চালু করা হয়েছে। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই রেস্টুরেন্টের মধ্যে প্রকাশ্যে মানুষের মাংস খাওয়ানো হচ্ছে। মানুষের মাংস দিয়ে তৈরি করা হচ্ছে নানান ধরনের খাবারের আইটেম। এখন হয়তো আপনি মনে করবেন এটা হয়তো সম্পূর্ণ অবৈধ বা ইলিগাল রেস্টুরেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু তা একেবারেই নয়। এই রেস্টুরেন্টের মধ্যে রয়েছে মানুষের মাংস বিক্রি করার জন্য সরকার থেকে অনুমোদিত বৈধ লাইসেন্স। টোকিওতে অবস্থিত এই রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে দ্য রিসেটো ওটোটো নো সুকুরায়োহিন, যার অর্থ হলো খাবারের যোগ্য ভাই। ইতিমধ্যে জাপান সহ আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমে ওই রেস্টুরেন্ট সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই রেস্টুরেন্টের নাম লিখে গুগলে সার্চ করে দেখুন। একটি মেক্সিকান সংবাদ মাধ্যমে বলা হয় এই রেস্টুরেন্টটির প্রত্যেকটি খাবারের মূল্য অনেক ব্যয়বহুল। ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি এটি বিশ্বের প্রথম রেস্টুরেন্ট যেখানে সম্পূর্ণ বৈধভাবে মানুষের মাংস বিক্রি করা হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারা যায় ওই রেস্টুরেন্টটি মানুষের মৃতদেহ কিনে নেয়। আবার অনেক মানুষ রয়েছে যারা তাদের মৃতদেহটি মৃত্যুর পর ডোনেশন করে যাওয়ার কথা বলে। আবার অনেক দরিদ্র মানুষ রয়েছে যারা জীবিত থাকা অবস্থায় তাদের ফ্যামিলির জন্য কিছুই করতে পারে না। তারা স্বইচ্ছায় ওই রেস্টুরেন্টে এসে বলে যে আমি যখন মারা যাব তখন আমার ডেড বডি আপনারা কিনে নেবেন। বিনিময়ে রেস্টুরেন্ট মালিক তার পরিবারকে মোটা অঙ্কের টাকা দিয়ে থাকে। মূলত এই মানুষের মাংসর প্রচুর চাহিদা রয়েছে জাপানে, আর এখানে 1 কেজি মানুষের মাংস বিক্রি হয় লাখ টাকার উপরে। আর্জেন্টিনায় বসবাসকারী এক পর্যটক ওই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন এবং তিনি ওই রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর তার অভিজ্ঞতা শেয়ার করেন এবং তিনি জানান রেস্টুরেন্টে বিক্রি করা মাংসের স্বাদ অনেকটা শুকুরের মাংসের মতো। তবে সাধারণ মাংসের তুলনায় ওই মাংসের স্বাদ অনেকটা শক্ত। তবে মানুষের মাংস বিক্রি করায় পৃথিবীতে মোটেও বিরল নয়। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর থেকে জানা যায় 2014 সালে রেস্টুরেন্টে মানুষের মাংস বিক্রির অপরাধে নাইজেরিয়ার আনামরা প্রদেশের একটি রেস্টুরেন্ট থেকে সেখানকার পুলিশ 11 জনকে গ্রেপ্তার করেছিল। তবে মানুষের মাংস বিক্রির এই ব্যাপারটাকে আপনি কোন চোখে দেখছেন? এটা কি ভালো নাকি খারাপ? কমেন্টসে লিখে জানাবেন। লিস ফার্মিং প্রসেস। বন্ধুরা, যেই যোগ দেখে আমাদের দেশের মানুষজন ভয়ে থরথর করে কাঁপে সেই যোগও চায়নাতে চাষ করা হচ্ছে। তবে এটা মোটেও কোনো সহজ কাজ নয়। এই কাজ করার জন্য ওয়ার্কারদেরকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কারণ এটা আমরা প্রত্যেকেই জানি যে যোগ মানুষের রক্ত চুষে নেয়। ছোট্ট এই প্রাণীটি মানুষের শরীরের বিভিন্ন জায়গায় এমনকি প্রাইভেট পার্টে ঢুকে শরীরের ভিতরেও প্রবেশ করে যায়। কিন্তু চায়নাতে এই প্রাণীটিকে চাষ করে তারা প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে। এটা শুনে আপনার গা শিউরে উঠতে পারে যে যোগের যে ফার্ম রয়েছে সেখানে কয়েক লাখ যোগ থাকার পরেও সেই যোগের মধ্যেই কোনো রকম শুট না পরেই খালি গায়ে নেমে যায় সেখানকার ওয়ার্কাররা। সেখানকার মানুষ মনে করে যোগের শরীরে যে উপাদান রয়েছে সেগুলো মানুষের জন্য ঔষধের মতো কাজ করে। গোটা বিশ্বজুড়ে অলমোস্ট 700 প্রজাতির যোগ রয়েছে, যার মধ্যে প্রায় 100 প্রজাতির যোগ সমুদ্রে বসবাস করে আর 90 প্রজাতির যোগ পাওয়া যায় পুকুরে। বিজ্ঞানীদের গবেষণা বলছে কিছু প্রজাতির যোগ প্রায় 2 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। এদের শরীরের কোনো অংশ কেটে ফেলার পরেও সেটি পুনরায় তৈরি হতে পারে। যদিও বা যোগ দেখলে অনেকেই ভয় পায়। চায়নার মানুষ মনে করে এই যোগের মধ্যে রয়েছে বিভিন্ন উপকারী দিক। এদেরকে বিভিন্ন ঔষধ তৈরি করার কাজে ব্যবহার করা হয়। তাছাড়াও সরাসরি বেশ কিছু রোগ নিরাময়ের চিকিৎসা ক্ষেত্রেও এদেরকে ব্যবহার করা হয়। তবে এই যোগের প্রধান খাবার হলো বিভিন্ন প্রাণীর রক্ত। তাছাড়াও যোগ শামুক এবং কেঁচো খায়, যার ফলে ফার্মে এদেরকে পালন করার জন্য মূলত এই সব খাবার খেতে দেওয়া হয়। এরপর তারা ধীরে ধীরে ডিম পাড়ে এবং কাদামাটির মধ্যে সেই ডিমগুলিকে রেখে দেওয়া হয়। অবশেষে নির্দিষ্ট সময় পর ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে। সদ্য জন্মানো বাচ্চাগুলিকে ফার্মের মধ্যে একটি নির্দিষ্ট জলে রেখে দেওয়া হয় এবং তাদেরকে প্রয়োজন অনুযায়ী খাবার খেতে দেওয়া হয়। এই যোগগুলি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে শুকিয়ে বিভিন্ন মেডিকেল সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় ঔষধ তৈরি করার জন্য। এছাড়াও প্লাস্টিক সার্জারির কাজে এই যোগ ব্যবহার করা হয়। এছাড়াও মানুষের ফেইসে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য এই যোগ ফেইসের উপর বসিয়ে দেওয়া হয়। মনে করা হয় এই যোগ মানুষের ফেইসে থাকা ব্যাকটেরিয়া খেয়ে নেয় এবং মানুষের ফেইস থেকে বুড়ো ভাব চলে গিয়ে ইয়াং লুক চলে আসে। প্রতি বছর চায়না এই যোগ রপ্তানি করে বিলিয়নস অফ ডলার আয় করে নিচ্ছে। স্নেক ফার্মিং চায়না। সাধারণ সাপ দেখা মাত্রই ভয়ে আমাদের গা শিউরে ওঠে, কিন্তু চীন দেশের এমন একটি গ্রাম রয়েছে যেখানকার 95% মানুষ এই সাপ
লালন পালন করে, কারণ চায়নাতে সাপের মাংস খুবই জনপ্রিয় খাবার। এছাড়াও সাপের বিষাক্ত বিষ দিয়ে তৈরি হয় নানা ধরনের ঔষধ। তবে চায়নাতে সাপের রক্ত এবং পিত্তথলি দিয়ে উন্নত মানের ঔষধ তৈরি করা হয়। যদিও বা সাপ চাষ করা খুব একটা সহজ কাজ নয়, আর এই কাজে যে সকল ওয়ার্কাররা জড়িয়ে থাকে তারা সর্বদা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। তবে চায়নাতে বিষাক্ত এবং বিষহীন উভয় ধরনের সাপ চাষ করা হয়। বিষাক্ত সাপগুলিকে ফার্মের মধ্যে রাখার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় এবং বিশেষ ধরনের একটি ঘর তৈরি করা হয়। তবে এখানে থাকা প্রত্যেকটি সাপ আলাদা আলাদা বসবাস করে, আর তারা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে তার জন্য এই ছোট্ট ঘরগুলিতে ভালো ব্যবস্থা রাখা হয়েছে। তাদেরকে এমনভাবে রাখা হয় যাতে করে গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরমের যোগান দেওয়া যায়। একটি ফিমেল সাপ প্রতি বছর 20 থেকে 30টি ডিম দেয়, আর সে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসতে 70 দিনের মতো সময় লাগে। সর্বপ্রথম এই ডিমগুলিকে সংরক্ষণ করে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি করা হয়। এরপর এই ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসার পর তাদেরকে উপযুক্ত খাবার এবং দেখাশোনার ব্যবস্থা করতে হয়। এই সাপগুলির খাদ্য হিসেবে প্রতি 2-3 দিন অন্তর তাদেরকে ব্যাঙ, ইঁদুর এবং মুরগির মাংস দেওয়া হয়। তবে এই কাজগুলি যতটা সহজ মনে হচ্ছে ততটাই কঠিন এবং ঝুঁকিপূর্ণ, কারণ অনেক সময় দেখা গেছে ওয়ার্কাররা এদেরকে খাবার দিতে গিয়ে এই বিষাক্ত সাপের কামড়ে আহত, এমনকি কিছু সময় মানুষের মৃত্যুও ঘটে। যেহেতু এই কাজ ঝুঁকিপূর্ণ তাই এখানে টাকার পরিমাণও অনেক বেশি। প্রায় প্রত্যেক বছর চীনের এক একটি গ্রামের মানুষ 3 বিলিয়ন ইয়ন আয় করে। এছাড়াও সাপের চামড়া দিয়ে বিভিন্ন ধরনের বেল্ট, জুতো, ব্যাগ ইত্যাদি তৈরি করা হচ্ছে। সাপের মাংসের পাশাপাশি সাপের স্যুপ চায়নাতে খুবই জনপ্রিয়। স্যালামান্ডার ফিশ ফার্মিং প্রসেস। স্যালামান্ডার একটি জনপ্রিয় মাছের প্রজাতি। এই প্রজাতির মাছ পৃথিবীতে 170 মিলিয়ন বছর যাবত টিকে রয়েছে। যদিও বা বর্তমানে এরা খুবই রেয়ার বা বিলুপ্তির পথে চলে গিয়েছে, তাই এদেরকে খুব একটা দেখতে পাওয়া যায় না। অদ্ভুত দেখতে এই প্রজাতির মাছ চায়নাতে খুবই চাহিদা সম্পূর্ণ মাছ, আর খুবই আজব প্রক্রিয়াতে এদেরকে খাওয়া হয়। চীনের মানুষ মনে করে এই প্রজাতির মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান এবং ঔষধি গুণ। এছাড়াও এটা মনে করা হয় যে যেহেতু এই মাছটি এত মিলিয়ন মিলিয়ন বছর যাবত পৃথিবীতে টিকে আছে, তাই এর মধ্যে কিছু না কিছু বিশেষ গুণাবলীতে অবশ্যই রয়েছে। এজন্য বলা হয় এই প্রজাতির মাছ খাওয়ার ফলে তারা হবে দীর্ঘজীবী, যার ফলে বর্তমানে চীনে এই মাছের চাহিদা আকাশচুম্বী। এক একটি মাছ 1 মিটার থেকে 2 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। চায়নাতে এই মাছের চাহিদার জন্য দিন দিন এর মাছের ফার্মিং বেড়েই চলেছে। যেহেতু এই প্রজাতির মাছ প্রাকৃতিক পরিবেশে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই কৃত্রিম উপায়ে এদেরকে চাষ করা হচ্ছে। এই মাছ চাষ করার ফলে একদিকে মানুষের চাহিদা মিটছে, অন্যদিকে বিলুপ্তির হাত থেকে এদেরকে রক্ষা করা যাচ্ছে। এদের দৈনন্দিন খাবারের মধ্যে প্রধান খাবার হচ্ছে ছোট মাছ, আর এদেরকে যেখানে রাখা হয় সেখানকার জল পরিষ্কার এবং ঠান্ডা হতে হবে। তাছাড়াও পানির মধ্যে মিনারেল, অক্সিজেন এবং অন্যান্য উপাদানকে নিয়ন্ত্রণ করতে হয়। প্রায় প্রত্যেক সপ্তাহে তাদের জল পরিবর্তন করতে হয় এবং নির্দিষ্ট সময় তাদেরকে ব্রিডিং করাতে হয়। অবশেষে এই মাছগুলি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদেরকে বিক্রি করার জন্য বাজারে পাঠানো হয়। চায়নাতে এই মাছ প্রতি কেজি 140 থেকে 150 ডলারে বিক্রি করা হয়। ক্রোকোডাইল ফার্মিং। যে কুমিরকে আমরা এতদিন পর্যন্ত মানুষের জন্য বিপজ্জনক মনে করে এসেছি, বর্তমানে সেই মানুষই কুমিরের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ বর্তমানে সেই কুমিরেরই চাষ করা হচ্ছে। শত শত কুমিরকে ফার্মে ভরে দেওয়া হচ্ছে হাজার হাজার মুরগি। তবে চীন দেশে এত হাজার হাজার কুমির কেন চাষ করা হচ্ছে? এই কুমির দিয়ে তারা কি করে? এই রকমের প্রশ্ন হয়তো আপনার মনেও জেগেছে। চীন এমন একটি দেশ যেখানে এই ভয়ঙ্কর শিকারী প্রাণীর মাংস খাওয়া হয়। তাছাড়াও এই কুমিরের সাহায্যে চায়না প্রত্যেক বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে নিচ্ছে। কিন্তু ভয়ানক এই প্রাণীটিকে জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে চাষ করা হয়, এমন প্রশ্ন হয়তো আপনার মনেও তৈরি হতে পারে। এই কুমিরগুলোকে খাবার খাওয়ানো খুব একটা সহজ কাজ নয়। এই ওয়ার্কাররা জীবনের ঝুঁকি নিয়ে প্রায় প্রত্যেক দিন কুমিরের সামনে খাবার নিয়ে যায়, আর এমন সময় অনেক ওয়ার্কার ক্ষুধার্ত কুমিরের আক্রমণের শিকারও হয়ে যায়। তবে এত কিছুর পরেও তারা নিজেদের নিরাপদ দূরত্ব বজায় রেখে এই কাজটি দায়িত্বের সাথে করে। প্রচন্ড রোদ থেকে কুমিরগুলোকে রক্ষা করার জন্য তাদের উপরে পলিথিনের ছাদ করে দেওয়া হয়। তাপমাত্রা বজায় রেখে তাদেরকে অনেক যত্ন সহকারে পালন করা হয়। কুমিরকে চাষ করার জন্য এদেরকে খুব যত্ন সহকারে রাখতে হয়। আর যখন এদের ডিম পাড়ার সময় হয়ে আসে তখন পুকুরের পাশে মাটিতে এইভাবে খনন করে গর্তে রাখা হয়। পরবর্তীতে পুকুরের ধারে থাকা এই গর্তের মধ্যে তারা ডিম পাড়ে। তারপরে এই ডিমগুলিকে সংরক্ষণ করে আরেকটি বিশেষ ঘরের মধ্যে রেখে সেই ডিম থেকে বাচ্চা বের করা হয়। দীর্ঘ সময় বাচ্চাগুলিকে দেখাশোনা করার পর তারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে হাত পা বেঁধে পাঠিয়ে দেওয়া হয় মাংসের ফ্যাক্টরিতে। সর্বপ্রথম এদের শরীর থেকে চামড়াগুলিকে আলাদা করা হয়, আর এদের মাংস বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তারপরে এই চামড়াগুলিকে প্রসেসিং এর মাধ্যমে সেখান থেকে ব্যাগ, জুতো, বেল্ট এবং ব্যয়বহুল জ্যাকেট তৈরি করা হয়। কুমিরের চামড়া দিয়ে তৈরি এই সকল সামগ্রীগুলি দেশীয় বাজারের পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক চড়া দামে বিক্রি করা হয়। তাছাড়াও চীনের বিভিন্ন রেস্টুরেন্টে কুমিরের মাংস এবং কুমিরের স্যুপ বেশ জনপ্রিয়। তাছাড়াও চায়নাতে এই কুমিরের মাংসের আস্ত গ্রিল তৈরি করা হয়।
পিগ ফার্মিং প্রসেস। প্রতি বছর চায়না, রাশিয়া এবং জাপান সহ আরো কয়েকটি দেশে শুকুরের মাংস খাওয়া হয়। এই সকল দেশগুলিতে শুকুরের মাংস খুবই জনপ্রিয়। পৃথিবীতে যে পরিমাণ শুয়োরের মাংস রপ্তানি করা হয় তার মধ্যে শীর্ষ দেশ হলো চায়না। চায়না একাই প্রায় সারা পৃথিবীর 50% শুকুর উৎপাদন করে, আর এর মাধ্যমে তারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন, ফার্মের মধ্যে এদেরকে এমন ভাবে চাষ করা হয় যা আপনি স্বপ্নেও ভাবেননি। চীনের বেশিরভাগ মানুষ এদেরকে শখে পালন করে থাকে, এমনকি অনেকের বাড়িতে পোষা প্রাণী হিসেবেও শুকুরকে দেখা গিয়েছে। কিন্তু ফার্মের মধ্যে বিপুল পরিমাণে শুকুর একসঙ্গে চাষ করা হয়, আর প্রত্যেকদিন নিয়ম করে তাদেরকে পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়। ছোট বাচ্চাদের জন্য নেওয়া হয় বিশেষ যত্ন। এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে মাংসের ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ফ্যাক্টরি থেকে সরাসরি বাজারে মাংস বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। তবে অনেক যত্নে রাখার পরও প্রাকৃতিক বিভিন্ন কারণে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রত্যেক বছর বিপুল পরিমাণে শুকুর মারা যায়। তারপর মারা যাওয়া শুকুরগুলিকে সেখানকার নদীতে ফেলে দেওয়া হয়। এর ফলে নদীর পানি দূষিত হতে দেখা গিয়েছে। এমনকি বন্যার সময় এমন পরিস্থিতি হতে দেখা গিয়েছে যেখানে এই শুকুর মারা গিয়ে সেখানকার মানুষকে ভুক্তভোগীর শিকার হতে হয়েছে। ফ্রগ ফার্মিং প্রসেস। বর্ষাকালে ব্যাঙ ডাকতে আপনারা সকলেই দেখেছেন, কিন্তু ব্যাঙের চাষ করা যায় তা হয়তো শোনেননি। আপনি জানলে হয়তো অবাক হবেন যে হাঁস এবং মুরগির মতো ফার্মে এখন ব্যাঙ চাষ করা হচ্ছে। ভিয়েতনামে প্রচুর পরিমাণে ব্যাঙ চাষ করা হয়। এগুলো ভিয়েতনামের পাশাপাশি চায়না, জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, কারণ ব্যাঙ চাষ খুবই লাভজনক একটি কাজ। চায়না এবং জাপান সহ বিভিন্ন দেশে ব্যাঙের মাংস খুবই জনপ্রিয়। তারা মনে করে এটি খুবই পুষ্টিগত গুণসম্পন্ন এবং খুবই সুস্বাদু একটি খাবার। এই ব্যাঙ চাষ করার জন্য সর্বপ্রথম ব্যাঙ সংগ্রহ করা হয়, তারপর ফ্যাক্টরিতে সেগুলি চাষাবাদ করা হয়। একটি নির্দিষ্ট সময় পর যখন তাদের মিটিং শুরু হয় তখন ফিমেল ব্যাঙ একটি বিশেষ শব্দ করে থাকে, যার ফলে পুরুষ ব্যাঙ তাদের প্রতি আকর্ষিত হয়। তারপর ফিমেল এবং মেল ব্যাঙের মধ্যে মিটিং হয়। অবশেষে মহিলা ব্যাঙ অনেকগুলো ডিম দেয়। প্রায় 1 থেকে 3 সপ্তাহের মধ্যে এই ডিম থেকে অনেকগুলো ব্যাঙের বাচ্চা বেরিয়ে আসে। সদ্য জন্মানো এই ব্যাঙের বাচ্চাদেরকে আলাদা একটি জায়গায় রেখে দেওয়া হয়, আর এইভাবে সেই আলাদা স্থানে তারা বড় হতে শুরু করে। যারা ব্যাঙ চাষ করে মূলত তারা 3টি ভাগে ছোট, বড় এবং মাঝারি এইভাবে তাদেরকে চাষ করে। তাদের খাবারের মধ্যে রয়েছে মাছ, সয়াবিন এবং ভিটামিন সমৃদ্ধ একটি আলাদা ধরনের খাবার। এদেরকে যেখানে রাখা হয় সেই স্থানটি কিছুদিন অন্তর অন্তর পরিষ্কার করতে হয়। অবশেষে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদেরকে এইভাবে বস্তার মধ্যে ভরে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। সর্বপ্রথম এদেরকে জীবিত অবস্থায় বরফের মধ্যে রেখে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এদের বাইরের চামড়া এবং ভিতরের ময়লা পরিষ্কার করে ভালো করে এদেরকে প্যাকেট করা হয়। অবশেষে প্যাকেটজাত এই মাংসালো ব্যাঙগুলিকে বাইরের দেশে রপ্তানি করা হয়। তবে এই ব্যাঙ দিয়ে তৈরি খাবার চীন, জাপান সহ বিভিন্ন দেশে অনেক চড়া দামে বিক্রি করা হয়। দর্শক, শেষ করছি আমাদের আজকের পর্ব। প্রতিবেদনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টসে লিখে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করুন। আপাতত এই ধরনের ভিডিও দেখতে স্ক্রিনের এই ভিডিওতে ক্লিক করুন। ধন্যবাদ।